গরিবে কেরস্তের একবার দুটি বলদ চুরি হয়েছে। তিনি খবর পেয়েছেন অমুক গ্রামের চুররা তার বলদ চুরি করে নিয়ে গেছে। সেখানে গিয়ে তিনি দেখেও আসলেন তার বলদ দুটো ওখানে একজন চুরের হেফাজতে আছে। গরিব মানুষ, এই দুটা বলদই তার জীবনের সম্পদ। এই যে অন্যের জমি চাষ করে যা পান তার পরিবারের খোরাক যোগে। তিনি কিছু টাকা জোগাড় করলেন, বুঝলেন যে এমনি এমনি ছেড়ে দেবে না। গেছেন চুরের বাড়ির এলাকায় গিয়ে শুনলেন যে চুরের বৃদ্ধ মা জীবিত আছে। ওই বাড়িতে গিয়ে নিজের পরিচয় না দিয়েই বললেন যে আমি আপনার একজন সন্তান, আপনি আমাকে সাহায্য করেন। তো জিজ্ঞেস করলেন তুমি কিভাবে আমার সন্তান হো? বলে আমি আপনার সন্তানের মতোই একজন। আপনার সন্তানেরা আমার দুটি বলদ নিয়ে এসেছে, আমি কষ্ট করে কিছু টাকা পয়সা হাতে নিয়ে এসেছি। আমি জানি না ওনারা কত চাহিদা জানাবেন, ওই চাহিদা অনুযায়ী আমার দেওয়ার কোনো সুযোগ নাই, আমার সম্বল নাই। আমি তার দেনা করে কিছু টাকা এনেছি, আপনি যদি মা হিসাবে আমাকে একটু সাহায্য করতেন। ওই মহিলা কমতি করতে না, এখন পুরা হিসাব করে দিয়ে যাওয়া যারা চায়, এরাই বলে চুরের মার বড় গলা। এরা বিভিন্ন প্রকল্প থেকে কন্ট্রাক্টর নিয়োগ করেছে নিজের দলের লোকদেরকে, দিয়ে বলেছে বেটা তুমি যদি আমার দলের না হতো এটা পেতা না, যেহেতু তুমি পেয়েছো এতটুকু আমার আর এতটুকু তোমার, এরপরে যা বড় কাজ করো। প্রত্যেকটা প্রকল্পে কাজ করেছে। বাংলাদেশ টাকা বেসামলকে বেরিয়ে দিয়ে ভাগ বাটুরা করে সেই ব্যাংকটাকে শেষ করে দিয়েছে। আমরা শুনেছি এই ব্যাংকের টাকা চুরি করেছে শেখ হাসিনার বোন শেখ রেহানা, একই পরিবার। এখন এই চুরির দায়ে তারা লন্ডনেও ধরা খেয়েছে। শেখ হাসিনার বোনের মেয়ে সেখানে সংসদ সদস্য এবং ভাগ্যক্রমে তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে, ওদের কোনো টাকাই বড় কথা। অথচ তারা বলছেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোন সদস্য বাংলাদেশে থাকতেন না। তিনি ছাড়া তার পরিবারের কোন সদস্য, তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোন ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে, কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসে, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুঃখদরদ থাকবে না, এটাই স্বাভাবিক। বলবেন না গেল সে পরিবারের ব্যাপার, তাদের তো আরো অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল, খোঁজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে, পরিবার বিদেশে। কোথায়? বেগমপাড়ায়। কেন? তারা এই দেশকে যদি ভালোবাসতো তাইলে এই দেশেই তারা থাকতো, এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তান তো এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই নেই। দিলে দিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত আর কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কৌটার জালে বন্দী। কোন দেশে দুনিয়ায় নিয়ম নাই। 57 জন চলে যাবে কৌটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলের। আওয়ামী লীগ দেখা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোন চাকরির জায়গা বাংলাদেশে নাই। এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল।
তারা বলেছিল কুঠার সংস্কার করো, বিলুপ্তি নয়। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা অন্যায় কিছু মেনে নেব না। 18 সালের কুচা করে আন্দোলনের পরে বললেন যা আর কোনো কুটাই রাখবো না। আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরা কুটা আগের মতো ফিরিয়ে নিয়ে আসছেন। ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোঁকাবাজি করা হয়েছে, তাই এবার তারা আন্দোলনে নেমেছিল। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশে সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, মুফাসকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে, এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। এই জন্য মুঘল বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল এই আন্দোলন কিভাবে দমন করতে হবে। বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না। বলেছিল কয়েক লক্ষ নয়, কোটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো। তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম ডাকা যায় না, স্যার মাফ করবে, বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই। এখন এই 5-7 লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না। এখন বাংলাদেশে 10 কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে। একজন মা তার 10 মাসের শিশুকে তুলে নিয়ে রাস্তায় এসেছিলেন। সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিল আপনি এই সাংঘাতিক কাজ করতে গেলেন কেন? বলে কি করেছি? কেউ অবুঝ এই দুধের শিশুকে তুলে নিয়ে আপনি কেন রাস্তায় এসেছেন? মুহুর্মুহু গুলি, লাশের পর লাশ, চোখ চোখ রক্ত, আপনি কেন এখানে অবুঝ শিশু নিয়ে এসেছেন? তিনি বলেছিলেন শিশু আমার একটা নয়, যতগুলা যুবক